আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক ঘিরে সতর্ক পুলিশ, অস্ত্র, ৩ সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সজল গ্রেফতার। একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, নারায়ণগঞ্জে জামাত আবি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে, পানি সম্পদ মন্ত্রী। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের সকালে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ হাইতি, সবার আগে নকআউট পর্বে মেক্সিকো। আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শুক্রবার বিকেলে পবিত্র আশুরা উপলক্ষে হোসনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জানান, দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় দিয়েছে, দলটি এখন অপ্রাসঙ্গিক। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এনসিপি কোনো কর্মসূচি দিবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না। এছাড়া তারা মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ না। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা আরও বলেন, 24 জুলাইয়ের আন্দোলন ও আত্মত্যাগের কারণেই 2026 সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শাখার উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ ঢাকার প্রায় 2/3 সড়ক নতুন করে খুঁড়ছে ঢাকা ওয়াসা। পয়ঃশোধনাগার সংযোগ তৈরির অজুহাতে নিষিদ্ধ সময়ের কাটাছেঁড়ায় ভোগান্তির অন্ত নেই রাজধানীবাসীর। সব জেনেও যেন দর্শকের ভূমিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর জীবনের ভোগান্তির কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। 1-2টি এলাকা নয়, রাজধানীর অনেক অলিগলির চিত্রটা এমন। বর্ষা মৌসুম এলেই সড়ক খননে তোড়জোড় বাড়ে রাজধানীর উন্নয়ন সংস্থাগুলোর। গত 1 দশকে কয়েক হাজার কিলোমিটার সড়ক খনন হয়েছে। সামনের দিনগুলোতেও কয়েকশো কিলোমিটার সড়ক খননের পরিকল্পনা আছে ঢাকা ওয়াসার। এই উন্নয়নের জাতাকলে পিষ্ট হয়ে ভোগান্তি বাড়ছে শুধু নগরবাসীর। ঢাকা পয়ঃশোধনাগার উন্নয়ন প্রকল্পে এবার নতুন করে রাজধানীতে 500 কিলোমিটারের বেশি সড়ক খনন করবে ওয়াসা। বিদেশি অর্থায়নে ব্যয় 5,187 কোটি টাকা। নগর জীবনে এ ভোগান্তি চলবে 2028 সাল পর্যন্ত। নগরীতে কমপক্ষে 27টি এলাকায় চলবে সড়ক খনন। বর্ষার শুরু থেকেই অনেক এলাকায় শুরু হয়েছে কাজ, আর অনেক এলাকায় চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এতে বিপাকে সাধারণ মানুষ। ঢাকা ওয়াসার এই প্রকল্পে মানা হয়নি সড়ক খনন নীতিমালাও। জুন থেকে অক্টোবর পর্যন্ত জরুরি সেবা ছাড়া খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কাটা হয়েছে খিলগাঁও, বাসাবো, ধানমন্ডি সহ অনেক স্থানে। আমাদের এই কাজে যে প্রযুক্তি জ্ঞান, এই জ্ঞান বাংলাদেশে ছিল না। এখন কিছু আংশিক জ্ঞান আছে আমাদের লোকজনের, তবে আমাদের আর্থসামাজিক অবস্থা যেটা, এটাও একটা কারণ। এমন সমন্বয়হীনতায় হতাশ বিশেষজ্ঞরাও। এক বর্ষ আসতে না আসতেই আবার সেই সড়কের বেহাল দশা হয়ে যাচ্ছে।
তাহলে এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছে প্রতিপালন করার জন্য, তাহলে সরকারি সংস্থাগুলো কেন নির্বিচারে বর্ষা আসলেই যেন মনে হয় তাদের কাজ করার বেশি আগ্রহ বাড়ে, অথচ নীতিমালা আছে তার প্রয়োগ নাই, এবং প্রয়োগ করার জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলী দেখভাল করারও যেন কেউ নাই। দক্ষিণ সিটির 2/3 সড়কই খনন করতে চায় ঢাকা ওয়াসা, অথচ এমইউ থাকায় দুর্ভোগ কমানো শক্তি কম ডিএসসিসির। অন্তর্বর্তী সরকার, আমি তো বলছি 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে, স্থবির করে দিছে সিটি কর্পোরেশনটাকে। কাজে এটার থেকে কীভাবে বেরোয় আসা যায় সেটা আপনি যেটা বললেন এটা আমি চিন্তা করব। প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন না থাকলেও জনদুর্ভোগ কমানোতে মনোযোগী হওয়ার পরামর্শ নগর বিশ্লেষকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দেশের উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু ও নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুনের পাঠানো রিপোর্ট। রংপুর অঞ্চলের 5 জেলার কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন 3 মন্ত্রী। পরে সাংবাদিকদের পানি সম্পদ মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে দ্রুত সময়ের মধ্যে একনেকে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হবে। এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিবে এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুনভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব। অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা হলেও তা বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ওনারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, বিশেষ করে যে উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন জানুয়ারিতে কাজ হবে, ডিসেম্বরে কাজ হবে। বাস্তবে মাননীয় মন্ত্রী বলবেন যে তার আসলে কিছুই তখন হয়নি। যেটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। এর আগে 3 মন্ত্রী সহ প্রতিনিধি দল নীলফামারী ধাইজান, চারালকাটা, সাতজান ও নাওতারা নদী এলাকা পরিদর্শন করেন। এবং এই সরকারের আমলেই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে 4 ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়। ফলে পুষিনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে বাংলাদেশে পুষিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। সীমান্ত হত্যার বিচার, সীমান্তে চোরা কারবারি বন্ধ, বাংলাদেশে অবস্থিত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতীয় উপদূতাবাস, ভিসা সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ সহ 11 দফা দাবি নিয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। সন্ধ্যায় রাজধানী মহাখালী র কনভেনশন হল থেকে ফেলানি এভিনিউ গুলশান 2-এর উদ্দেশ্যে মিছিলটি বের হয়। গুলশান 1 গোল চত্বরে পুলিশ আটকে দিলে সেখানেই তারা অবস্থান নেয়। নেতাকর্মীরা বলেন, বেআইনি সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ভারত থেকে তেল আমদানি বন্ধ এবং ভারতের সাথে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করতে হবে।
বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ভারতীয় প্রত্যক্ষ মদদের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করেন। দেশের 9টি শিক্ষা বোর্ড 9 ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য যৌক্তিক নয় বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। এর মাধ্যমে একই মানদণ্ডে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 55তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, ভবিষ্যতে সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষিত শিক্ষকই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে পারেন। জুলাই যোদ্ধাদের লাশের ওপর দিয়ে ক্ষমতা গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার কিভাবে থাকতে পারেন, এমন প্রশ্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রকৃত জুলাইয়ের অবদানকে অস্বীকার করলে তা সরকারের জন্য বুমেরাং হবে। বিকেলে বাংলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, দেশটা কারো বাপের না স্লোগান নিয়ে আন্দোলন হয়েছিল, এখন আবার ঠিক তার বিপরীত বাপের দোয়ার আবির্ভাব হয়েছে। সরকারকে এই বিষয়ে সংযত হবার পরামর্শ দেন তিনি। জুলাইয়ের বিচার কাজ হঠাৎ থমকে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। কী কারণে জুলাই জাদুঘর খোলা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি মন্তব্য করে তিনি বলেন, ষড়যন্ত্র করে জুলাইকে মুছে দেয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 5 বারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের 2 দফা জানাজা সম্পন্ন হয়েছে। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আর দ্বিতীয় জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানাজা শেষে দলের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামীকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া শহরে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরে সমাহিত করা হবে হারুন আল রশিদের মরদেহ। জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ও সংগ্রামের ইতিহাস নিয়ে ঢাকায় শুরু হয়েছে অধিকারের সংগ্রাম শিরোনামে চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে স্বেচ্ছাসেবী সংগঠন লবেলিয়া আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রদর্শনীতে প্রায় 70 জন তরুণ শিল্পী 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024-এর জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন ঐতিহাসিক চিত্র ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। 7 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনও। হঠাৎ করে বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। কোরবানির ঈদের পর আবারও দাম বাড়ল চালে। তবে কিছুটা স্বস্তি মিলছে সবজি, ডিম ও মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে কারওয়ান বাজারে বেড়েছে আলু পেঁয়াজের দাম। কেজি প্রতি 5 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। কারণ ছাড়া দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিংয়ের দাবি জানান ভোক্তারা। নতুন করে আবারও বেড়েছে চালের দাম। খুচরা বাজারে অধিকাংশ চালের দাম 2 থেকে 5 টাকা করে বেড়েছে। অন্যদিকে কিছুটা স্বস্তি এনেছে ডিম ও মুরগির বাজার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে মৌসুমী সবজির দাম অনেকটাই কমেছে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 40 টাকায়, মরিচ 60 টাকা আর বেগুনের দাম 80 টাকা। বিশ্বকাপের উন্মাদনায় সামিল হয়েছে কানাডার বাংলাদেশি কমিউনিটিও। টরন্টোর ডেন্টোডিয়া পার্কে কাতারের বিপক্ষে ম্যাচ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ ফ্যান গ্যাদারিং। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন টরন্টোর মেয়র অলিভিয়া চৌ। ফুটবল প্রেমীদের এই মিলন মেলায় ছিল বিশ্বকাপের আবহ, প্রিয় দলের প্রতি সমর্থন আর কমিউনিটির মানুষের আন্তরিক অংশগ্রহণ।
আয়োজকদের মতে খেলাধুলা ভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের উপর ভিত্তি করে আবৃত্তি প্রযোজনা পথ হারাই নাই মঞ্চস্থ করেছে আবৃত্তি সংগঠন শব্দসুধা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রযোজনাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, নজরুল সাধক ডক্টর খালেকুজ্জামান, আবৃত্তি শিল্পী টিটো মুন্সি সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পথ হারাই নাই প্রযোজনায় কাজী নজরুল ইসলামের প্রবন্ধ, কবিতা ও অন্যান্য সৃষ্টিকর্মে নির্বাচিত অংশের আবৃত্তির মাধ্যমে তার দ্রোহ, মানবতা, সাম্য, প্রেম ও মুক্ত চিন্তার বিভিন্ন দিক দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরা হয়। বাংলার কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ক্যানভাসের উদ্যোগে অনুষ্ঠিত হল সুলতান শিশু উৎসব ২০২৬। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ওসমান জামাল মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হয়। উৎসবের অংশ হিসেবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ এবং ইসরাফিল রতন। এবছর সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা এবং শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান পদক ২০২৬ প্রদান করা হয় সৈয়দা ইকবাল বানুকে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।